পশ্চিমবাংলা থেকে যারা এমপি হিসেবে নির্বাচিত হতেন, হুম যারা পার্লামেন্টে যেতেন, লোকসভায় যেতেন, রাজ্যসভায় যেতেন, তাদের বক্তৃতা শোনবার জন্য, তাদের বিতর্ক শোনবার জন্য সমস্ত বাকি এমপিরা তারা অপেক্ষায় বসে থাকতেন। কিন্তু হুম দুর্ভাগ্যের হলেও সত্যি, শেষ 10 বছর 13 বছর ধরে পশ্চিমবাংলা থেকে যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, হুম তাদের যে বক্তব্য, তাদের সে বক্তব্য, তাদের বিতর্ক, এই সব কিছুর অবনমন ঘটেছে, তাদের সেগুলো কমেছে হুম এবং পার্লামেন্টে না যাওয়ার প্রবণতা এসছে। এই যে হুম দেব ভোটে দাঁড়িয়েছেন, 100 দিনের 14 দিন উনি ভোটে পার্লামেন্টে গেছেন, হুম 14% তার অ্যাভারেজ। মিমি, নুসরাত, এমনকি খোদ অভিষেক ব্যানার্জি নিজে 14 বা 16% তার অ্যাটেন্ডেন্স। আপনি যে আসনে লড়তে চলেছেন মানে সেখানে হুম তৃণমূলের তরফে দাঁড়িয়েছে দেবাংশু, তো হুম সোশ্যাল মিডিয়ায় আপনারা দুজনেই বেশ পপুলার, সেখান থেকে মানে হুম মুখোমুখি রাজনীতির ময়দান, কি ভাবছেন হুম আলাদা কি রণকৌশলটা কেমন? দেখুন, আপনি যে প্রার্থীর নাম বললেন তার জন্য যে আলাদা কোনো গেম প্ল্যান হবে বা আলাদা কোনো লড়াইয়ের পরিকল্পনা হবে, এমনটার কোনো কারণ আছে বলে মনে করি না। তার কারণ সে যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছে সেই দলের বিরুদ্ধে আমাদের লড়াই, এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। এই আসনে যদি দেবাংশু ছেড়ে দিয়ে যদি অন্য কেউ হতো, তো একইভাবে একই তাগিদে একই রণকৌশলে লড়াই করতাম। বরঞ্চ আমাদের মনে হয়েছে যে দেবাংশু প্রার্থী হতে সেই লড়াইটা অনেক বেশি সহজ। আচ্ছা আচ্ছা, প্রচারে তো প্রার্থী ঘোষণা হয়েই গিয়েছে গত হুম। বৃহস্পতিবার, মানে প্রচারে কিভাবে সাড়া পাচ্ছেন, কেমন প্রচারে সাড়া না মিলছে? অসাধারণ ভাবে সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে করমর্দন করছেন, হ্যান্ডশেক করছেন, কাছে টেনে নিচ্ছেন এবং এর একটা অন্যতম কারণ আছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে তৃণমূল আর বিজেপিতে। এই হুম হুম বিজেপি আর তৃণমূল একে অপরের বিরুদ্ধে লড়বো বলে আসলে দুজন দুজনের দলের লোক, দলের নেতাদেরকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে নিয়ে এসে হুম মানুষকে বারবার এপ্রিল ফুল বানাচ্ছে। আমি যে কেন্দ্রে প্রার্থী হয়েছি, সিপিআইএম হুম আমাকে হুম যে কেন্দ্রে প্রার্থী করেছে, এখানে শুভেন্দু অধিকারী নিজের পরিবারের লোক, তিনি 2019 সালে এখান থেকে তৃণমূলের মনোনয়নে ভোটে জিতেছিলেন, কিছুদিন আগে বিজেপিতে যোগদান করলেন। একদমই। ফলত গোটা 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 রাজ্য জুড়েই এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। মানুষ এটাকে পছন্দ করছেন না। মানুষের দাবি দেওয়া, দৈনন্দিন দাবি দেওয়া, জিনিসপত্রের দাম বাড়ছে, প্রাইস হাইক হচ্ছে, বেকার যুবকের চাকরি, কর্মসংস্থান, হুম শিল্প, ব্যবসা বাণিজ্য, হুম এগুলোকেই আমরা এই ভোটের মূল ইস্যু করে তুলতে চাইছি এবং অবশ্যই তার সাথে সাথে গোটা দেশ জুড়ে ইলেকটোরাল বন্ডের যে দুর্নীতি হয়েছে তাকে আমরা সামনে রাখবো এবং একদম। এই রাজ্যেও গরু, বালি, কয়লা, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একের পর এক নিয়োগ দুর্নীতিতে যে প্রকাশ্যে এসছে যে বিশাল বড় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি, তাকেও আমরা মানুষের দুয়ারে নিয়ে যাব। একদম। আপনি নিজেই বললেন শুভেন্দু অধিকারী, এবং আপনি যে তমলুক কেন্দ্র, সেই তমলুক কেন্দ্রে গত বছর মানে আ বা শুভেন্দুর ভাই দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে হুম নন্দীগ্রামে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মানে মমতাকে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। তো হুম আপনার বিরুদ্ধে বিজেপির হয়ে পদ্ম শিবিরের হয়ে যেই দাঁড়াক না কেন, সেক্ষেত্রে হুম তার হাত মানে মানে শুভেন্দু অধিকারীর হাত তার উপর থাকবে। সেক্ষেত্রে হুম কি মনে হয় যে মানে এবারও সেখানে কি বিজেপির হাওয়া নাকি মানে এই ভোটের মরশুমে মানে লাল আবির উড়বে তমলুকের বাতাসে? দেখুন, প্রথম কথা হচ্ছে 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচন অন্য রকম ছিল। সেখানে মেরুকরণ হয়ে গেছিল। সেখানে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোটাভুটি হয়েছে এবং নন্দীগ্রামও কিছুটা তার আঁচ আমরা দেখতে পেয়েছিলাম, এক হুম নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে রাজ্যের যিনি বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতা বারবার বলেছেন যে পিসিকে অমুক তারিখে জেলে পুরবো, ভাইপোকে অমুক তারিখে জেলে পুরবো, কিন্তু আসলে গোটাটাই যে ফাঁকা আওয়াজ তা দিনের পরিষ্কার হয়ে গেছে। 3 নাম্বার কথা, শুভেন্দু অধিকারী প্রার্থী হলে শুভেন্দু অধিকারী যা এনার্জি নিয়ে শুভেন্দু অধিকারী নিজের জন্য লড়াই করতেন, যেই প্রার্থী হোক এই তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী সে লড়াই করবেন না। যদি করেন তাতেও আমাদের কোনো আপত্তি আচ্ছা নেই, অসুবিধা আচ্ছা নেই। হুম কথা হচ্ছে মানুষের রুটি রুজি ইস্যুর ভিত্তিতে আমরা লড়াই করছি। হলদিয়ায় একটা শিল্প তালুক, একটা শিল্পাঞ্চল, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আমরা তৈরি করেছিলাম আমরা যখন সরকারে ছিলাম। হুম সেখানে একের পর এক শিল্প, নতুন কলকারখানা, ইন্ডাস্ট্রি, সেগুলো আমাদের হাত ধরে হলদিয়াতে এসেছিল। হুম কিন্তু আফটার লেফট রেজিম, যখন বামপন্থীরা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হলেন, হুম আমরা যখন হুম সরকার হুম থেকে চলে গেলাম, তার হুম পরবর্তী সময়তে এই হলদিয়া শিল্পাঞ্চলে
নতুন করে কোনো শিল্প কলকারখানার বাস্তবতা আর তৈরি করতে পারেনি। শুভেন্দু অধিকারীও শেষ কয়েক বছর যে বিজেপির টাকসাইটে নেতা, একদম এক নাম্বার নেতা হয়ে রয়েছেন পশ্চিম বাংলায়, তার হুম, ভাই তো তমলুক লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন, একদম। কেন্দ্রে তো বিজেপি সরকার ছিল। তাহলে হ্যাঁ। এত কিছুর পরেও কেন হলদিয়াকে নতুন করে ওনারা গোছাতে পারলেন না? এখন যা চলছে হলদিয়ায় তো লুট হচ্ছে, শিল্প বন্ধ হচ্ছে, সেই জমি লুট হচ্ছে, প্রমোটিং হচ্ছে। এতে কিছু মানুষের স্বার্থের লাভ হতে পারে, কিছু মানুষের এতে তাদের পকেট ভরতে পারে, কিন্তু আদতে সাধারণ খেটে খাওয়া মানুষ, শিক্ষিত বেকার যুবকরা, তারা আনএমপ্লয়মেন্টের শিকার হচ্ছে, তারা বেকারত্বের শিকার হচ্ছে। হুম। আচ্ছা, দাদা পরের প্রশ্ন হচ্ছে তমলুক যে একটা হাই ভোল্টেজ কেন্দ্র তা বলার অপেক্ষা রাখে না। মানে এখন হুম, বেশি তমলুক কেন্দ্র নিয়ে সকলেরই আরকি নজরে। তো হুম, সেখানে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে বিজেপির হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াতে চলেছেন। রাজনৈতিক মহলে এরকমই শোনা হুম। যাচ্ছে। তো সেখানে আপনার কি মনে হয় যে প্রাক্তন বিচারপতির মতন একটা বড় নামের বিরুদ্ধে লড়াইটা কতটা কঠিন? বা সেই কোর্ট রুমের সওয়াল জবাবটা কি মানে ভোটের ময়দানে কি প্রভাব ফেলবে? বা খুবই সহজ, খুবই সহজ। ওনার বিরুদ্ধে যদি উনি সত্যি বিজেপি প্রার্থী হন, তাহলে আমরা বলছি যে এই লড়াই, ওনার বিরুদ্ধে লড়া আমাদের পক্ষে আরো বেশি সহজ হবে। উনি যদি প্রাক্তন মন্ত্রী হতেন, উনি যদি প্রাক্তন বিধায়ক হতেন, প্রাক্তন সাংসদ হতেন, তাহলে বুঝতাম কিছুটা ওনার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই কঠিন হতে পারে, কারণ রাজনীতির ময়দানে পুর খাওয়া মানুষ। একদম। কিন্তু বাস্তব অর্থে উনি তিনি একজন সদ্য বিচারপতি রাজনীতিতে ছিলেন। নামও লিখিয়েছেন। মানে আপনারা সেদিক থেকে একদম। দেখতে এবং গেলে এবং সিনিয়র। এবং উনি এবং উনি আজ অব্দি কখনো সাধারণ মানুষের কষ্টের কথা সরাসরি শোনেননি। সাধারণ মানুষের রাগ, ক্ষোভ, যন্ত্রণা ওনাকে সরাসরি তাকে প্রত্যক্ষ করতে হয়নি। তার কারণ উনি এতদিন কথা শুনেছেন সাধারণ মানুষের হয়ে, যে আইনজীবীরা লড়াই করেছে তাদের হয়ে, তাদের কথা উনি শুনেছেন। হুম, ফলত আমাদের কথা খুব স্পষ্ট। আমি শুনেছি উনি রাজনীতির ময়দানে নতুন প্রবেশ করেছেন। ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু হুম, লড়াইয়ের ময়দানে আপনি যখন নামবেন, তাহলে তখন আমরা আপনাকে প্রতিপক্ষ হিসেবেই ট্রিট করব, এবং জিতবার জন্য প্রয়োজনীয় যা কৌশল তা আমরা সবকিছু নেব। হুম। আ দেবাংশুকে এর আগে ইটিভি ভারতের তরফে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর লড়াইটা ৳১২০০ গ্যাস সিলিন্ডার বনাম লক্ষ্মীর ভান্ডার। হুম। সেক্ষেত্রে মানে আপনার কাছে লড়াইটা ঠিক কি? মানে প্রতিপক্ষ কে আ এবং মানে কেন শক্তিশালী বলে আপনি যদি মনে করেন সেক্ষেত্রে? দেখুন, এই মুহূর্তে সবচাইতে দেশের বুকে যে বড় সমস্যা তা হচ্ছে বেকারত্বের সমস্যা। আচ্ছা। বেকার যুবক, তারা আনএমপ্লয়েড হয়ে গেছে অথবা আন্ডার এমপ্লয়মেন্টের অবস্থায় রয়েছে। একজন গ্র্যাজুয়েশন পাশ করা ছেলে, সে যখন টোটো চালাতে বাধ্য হচ্ছে, সে যখন ভ্যান চালাতে বাধ্য হচ্ছে, হুম, সে যখন সুইগি অথবা ফ্লিপকার্টে ডেলিভারি বয় হিসেবে চাকরি করতে বাধ্য হচ্ছে, ওটাকে কেউ এমপ্লয়মেন্ট বলে না, ওটাকে আন্ডার এমপ্লয়মেন্ট বলে। ফলত এইটা আমাদের কাছে মূল চ্যালেঞ্জ। আচ্ছা। রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, এই সব কিছু বাড়ছে। কিন্তু দেবাংশুর দল তৃণমূল কংগ্রেসকেও তো এই উত্তর দিতে হবে যে হুম, এই পশ্চিমবাংলায় শেষ ১৩ বছর ধরে পশ্চিমবাংলায় সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস। হুম, তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন বেকার যুবক যুবতীদের জন্য কোন পরিকল্পনা তারা গ্রহণ করলো? শিল্প কল কারখানা কেন পশ্চিমবাংলায় নতুন করে আসলো না? আসলে দেখুন, আমাদের লড়াই আলাদা করে কেন্দ্রের সরকার বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই এই দুই সরকারই যেভাবে মানুষকে যন্ত্রণার মধ্যে রেখেছে, কষ্টের মধ্যে রেখেছে, তার বিরুদ্ধে লড়াই। এক দলে থেকে চুরি করছে, আরেক দলে গিয়ে সাধু হয়ে যাচ্ছে। চলতে হুম, পারে না এটা। হুম, হুম, তাই আমাদের লড়াই মানুষের হয়ে, যারা মানুষের বিপক্ষে কথা বলে, মানুষকে যারা অসুবিধার মধ্যে রেখেছে, তাদের সকলের বিরুদ্ধে আমাদের লড়াই। হুম। আচ্ছা দাদা, সোশ্যাল মিডিয়ায় আপনার ফলোয়ারের সংখ্যা দেখতে গেলে বিশেষত ফেসবুকে প্রায় ৫ লক্ষের কাছাকাছি। হুম, নেটিজেনরা বেশ পছন্দ করে আপনাকে। তো কি হুম। মনে হয় প্রচারে সোশ্যাল মিডিয়া কতটা প্রভাব ফেলবে? দেখুন, সোশ্যাল মিডিয়া একটা ওয়ে আউট, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা বিকল্প মাধ্যম। কিন্তু সোশ্যাল মিডিয়া একমাত্র বিকল্প মাধ্যম অথবা একমাত্র ওয়ে আউট নয়। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি বহুদিন ধরে কাজ করছি, যেহেতু প্রতিবাদের ভাষা, বিভিন্ন যা যা দুর্নীতি, অনৈতিক কাজকর্ম হয়েছে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বলে গেছি। হুম, তার হুম, জন্য অবশ্যই সেটা ডিভিডেন্ড দেবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপরে শুধুমাত্র আমরা অপেক্ষা করে বসে নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তমলুকে পড়ে আছি। হুম, তমলুকে হুম, সাধারণ মানুষের কাছে যাচ্ছি তাদের আশীর্বাদের জন্য, তাদের ভালোবাসা, তাদের দোয়ার জন্য। হুম। বরাবরই আপনি সুবক্তা। কি মনে হয় তমলুকের জনগণের কাছে আপনার বক্তব্য পৌঁছে দিতে পারবেন? অবশ্যই পৌঁছে দিতেই হবে।
এখানে কোনো আর আমার কাছে অপশন নেই, দিতে পারবো বলে আর কোনো অপশন নেই। আমাকে সে কাজ আমাকে করতেই হবে। এবং সর্বোপরি যে কাজ করতে চাই, দেখুন পশ্চিম বাংলায় আমাদের বয়সটা যখন কম ছিল আমরা হুম, দেখতাম, আমরা শুনতাম পশ্চিম বাংলা থেকে যারা এমপি হিসেবে নির্বাচিত হতেন, হুম, যারা পার্লামেন্টে যেতেন, লোকসভায় যেতেন, রাজ্যসভায় যেতেন, তাদের বক্তৃতা শোনবার জন্য, তাদের বিতর্ক শোনবার জন্য সমস্ত বাকি এমপিরা তারা অপেক্ষায় বসে থাকতেন। হুম, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, শেষ 10 বছর 13 বছর ধরে পশ্চিমবাংলা থেকে যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, হুম, তাদের যে বক্তব্য, তাদের সে বক্তব্য, তাদের বিতর্ক, এই সব কিছুর অবনমন ঘটেছে, তাদের সেগুলো কমেছে হুম, এবং পার্লামেন্টে না যাওয়ার প্রবণতা এসছে। এই যে হুম, দেব ভোটে দাঁড়িয়েছেন, 100 দিনের 14 দিন উনি পার্লামেন্টে গেছেন, হুম, 14% তার অ্যাভারেজ। মিমি, নুসরাত, এমনকি খোদ অভিষেক ব্যানার্জি নিজে 14 বা 16% তার অ্যাটেন্ডেন্স। ফলত আমরা পার্লামেন্টের যে গরিমা, লোকসভার হুম, যে গরিমা, হুম, সংসদের যে গরিমা, তাকে হুম। আমরা ফিরিয়ে দিতে চাই। হ্যাঁ, দাদা শেষ প্রশ্ন। যারা বক্তা হুম, হন তাদের শোনারও ধৈর্য থাকতে হয়। সেক্ষেত্রে হুম, তমলুকের মানুষের দাবি দেওয়া যদি আপনি সাংসদ হিসেবে নির্বাচিত হন তমলুক কেন্দ্র থেকে, হুম, তাহলে হুম। কতটা শুনবেন বা তাদের পাশে কতটা কি দাঁড়াবেন বা মানুষের দাবি দেওয়া কতটা পূরণ করতে পারবেন কি? দেখুন, গণতন্ত্রের শোনাটাই মূল বিষয়, বলাটা নয়। আমি বলবো বা আমরা বলবো, নিশ্চয়ই নির্দিষ্ট প্ল্যাটফর্মে বলবো, কিন্তু সাধারণ মানুষের কথা আমরা যদি কেউ না শুনি, তাহলে সেই সাধারণ মানুষের আওয়াজ আমরা পৌঁছে দেবো কেমন ভাবে? সেই সাধারণ হুম, হুম, মানুষের আওয়াজ আমরা দিল্লির মসনদ অব্দি পৌঁছাবো কেমন ভাবে? তাই জন্য গণতন্ত্রের যে মূল কথা, যে মানুষের হয়ে, মানুষের জন্য, মানুষের ভালোর জন্য কাজ করে যাওয়া, সেই কাজই আমরা করবো এবং মানুষের যে কথা, সে কথা মন দিয়ে শুনে, ধৈর্য দিয়ে শুনে, তবেই সে কাজ আমরা করবো।